সাকিব আল হাসানের ব্যাটিং ফর্ম নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলাম যে এই প্লেয়ারটা কেন রান পাচ্ছে না। তবে গতকালের ম্যাচে কিন্তু ঠিক জায়গায় সঠিক সময়ে রান পেয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এই ৬৪ রানটা কিন্তু বাংলাদেশ টাইগার টিমকে বড় একটা স্কোর করতে সাহায্য করছে। তবে সাকিব আল হাসান তো ফিরলেন রানের গতিতে। এদিকে নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস এরা কবে ফিরবে, প্রশ্ন আমাদের এটাই। কারণ আমরা ক্রিকেট খেলা ভালোবাসি, বাংলাদেশে বসবাস করি, এই জন্যই কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করি, দেন মায়ের দেওয়া ক্রিকেটের জন্য দোয়া করি। বাংলাদেশ টাইগার টিম এখন কিন্তু সুপার 8-এ, কারণ নেদারল্যান্ডকে হারার পর কিন্তু বাংলাদেশের পয়েন্টটা এখন 4 হয়ে গেছে। সো বিষয়টা এটাই আমাদের মাথায় কাজ করে। বাংলাদেশের কিছু ব্যাটসম্যান আছে, তারা ওই যে আমরা বলছিলাম যে একটা ছন্দ আছে, আদু ভাই এক ক্লাসেই থাকে। আমাদের এই বাংলাদেশের প্লেয়ারগুলো ওই এক জায়গাতেই আছে, কোনো উন্নতি হচ্ছে না। তবে সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হয়েছিল, সঠিক জবাবটা কিন্তু সঠিক টাইমে দিয়েছেন। সাকিব আল হাসান 50 তুলে নিলেন এবং তার ব্যাটিং লাইনটা কীরকম সেটা কিন্তু আবার প্রমাণ করলেন। বাট লিটন দাস যদিও উইকেট কিপিংটা ভালো করেছিল, তার থেকে কিন্তু তার ব্যাটার থেকে রান আসতেছে না। আর নাজমুল হাসান শান্ত এই ব্যক্তিটার কি কোনো লজ্জাবোধ নেই? এই ব্যক্তিটা কি দেখে না যে আমি রান পাচ্ছি না, আমার কি করা প্রয়োজন? তাকে নাকি আবার ক্যাপ্টেন্সি বানা হয়েছে। আসলে বিসিবির সিদ্ধান্ত কীরকম এটা কিন্তু অনেক সময় মানাই যায় না। সো প্রশ্ন কিন্তু আমাদের একটাই, সাকিব আল হাসান রানে ফিরছে, কিন্তু লিটন দাস শান্ত এরা ফিরতেছে না। এরা কি ফিরবে না? যদিও সুপার 8-এ বাংলাদেশ, এদের কি ইচ্ছা হয় না যে আরও এগিয়ে যেতে? শুধু সুপার 8 না, তারা সেমিফাইনাল ফাইনাল অবধি স্বপ্ন দেখে না? যেমন সৌম্য সরকার যদিও প্লেয়ারটা খেলতে না পারে, কিন্তু বুকে সাহস আছে, স্বপ্ন আছে। আমার মনে হয় না এই নাজমুল হাসান শান্ত আর লিটন দাসের কোনো স্বপ্ন নেই। সো আমরা যদি এখন একটু বোলিংয়ের কথা বলি, বাংলাদেশের যে পারফরমেন্সটি বোলিং লাইনটা ছিল অসাধারণ। এতটা যে উন্নতি হয়েছে এটা কিন্তু আমরা বলতে মানে কি আর বলবো। তবে মোস্তাফিজুর রহমান এই প্লেয়ারটাকে কোনোভাবেই ভোলা যাবে না। তিনি যেভাবে ডট বলগুলো দিয়েছিলেন, তার 4টি ওভার দেখার মতো ছিল। 4 ওভারে 12 রান খরচ করেছিলেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ম্যাচের জন্য। তানজিব সাকিব এই প্লেয়ারটাকে কেউ পছন্দ করে না, দলের মধ্যে রাখাই যায় না, সেই প্লেয়ারটাও কিন্তু ভালো বোলিং করতেছে। আর আমাদের ম্যাচ ঘোরার ম্যাজিক্যাল রিশাদ হোসাইন সঠিক সময়ে গিয়ে সঠিক উইকেট তুলে নেন। যদি ওই সঠিক সময়ে ওই উইকেটটা না তুলে নিতেন তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো ম্যাচটা হেরে যেত। কারণ তাসকিনের বলে যেভাবে পিটানো শুরু করেছিল ব্যাটসম্যানটা, যদি রিশাদ হোসেন পরপর 2 বলে 2টা উইকেট না নিত তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই ম্যাচটা হারতো। সো তাসকিন আহমেদও ভালো ভালো বল করে থাকে। এক কথায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের বোলিং লাইনটা অসাধারণ, তবে ব্যাটিংয়ের অনেকটাই ব্যর্থতা। ব্যাটিংটা কোনোভাবেই সচ্ছলতা হচ্ছে না। যদিও সাকিব ফিরেছে, মাহমুদুল্লাহ রিয়া তো প্রতিদিনে ভালো পারফরমেন্স করছে, তবে তাওহিদ হৃদয় একটু খারাপ খেলছে। তো ওই প্লেয়ারটা প্রতিদিন ভালো খেলবে না, একটা প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে না। তবে 2টা ম্যাচ তিনি ভালো খেলেছেন, এই 3 ম্যাচের বেলায় একটু রান পাননি। তো বিষয় এটাই আমাদের যে নাজমুল হাসান শান্তর কি লজ্জাবোধ নেই? লিটন দাসের কি লজ্জাবোধ নেই? এরা যে ব্যাট থেকে কোনোভাবে রান পাচ্ছে না। এর থেকে গ্রামের সওয়াল পল দিয়ে যদি খেলানো যায় তো তাও ডিফেন্স করে সিঙ্গেল রান বের করতে পারো। এরা সিঙ্গেল বের করতে গিয়ে উইকেট। আর সাকিবকে বলে চোখে দেখে না, সাকিব পারে না। সেই সাকিবে প্রমাণ করে দিল যে আমি পারি, আমার খেলা আছে, আমি অলরাউন্ডার, এটা মানতে হবে। সো বাংলাদেশ যেহেতু সুপার 8-এ গেছে, সো লাস্ট একটা ম্যাচ আছে নেপালের সাথে, আশা করি ওই ম্যাচটাও জিতবো। কেননা নেদারল্যান্ডকে যখন হারেছি নেপাল তো আমাদের কাছে কিছুই না, তারপরেও কোনো টিমকে ছোটোভাবে দেখতে নেই। বাট আমাদের যে টপ অর্ডার ব্যাটিং বা মিডল অর্ডার ব্যাটিং এরা কোনো রানেই পাচ্ছে না, এদের কোনো চেঞ্জিংয়ে নেই। এরা যে একটু ভালো পারফরমেন্সটি করে তাহলে বাংলাদেশ কিন্তু সেরা টিম হতে পারে। সো প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আর বাংলাদেশের খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটিকে ফলো করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।